নমস্কার, আমি সুমিত চৌধুরী দ্য নিউজ কাউন্টার আপনাদের সকলকে স্বাগত। 21শে জুলাইয়ের সমাবেশ কিছুক্ষণ আগে শেষ হয়ে গেছে এবং ইতিমধ্যে আপনারা যারা রাজনীতির খোঁজখবর রাখতে উৎসাহী প্রত্যেকে জেনে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় আগামী 2026-এর বৈতরণী পার হওয়ার জন্য লাইফ জ্যাকেট হিসেবে বাঙালি অস্মিতাকে বেছে নিয়েছেন। গত 21শে জুলাই এবং এই 21শে জুলাইয়ের মধ্যে অনেকগুলো ঘটনা ঘটে গিয়েছে। অভয়ার ঘটনা ঘটেছে, যেটা 14ই আগস্টের ঐতিহাসিক রাত তৈরি করেছে। হাইকোর্টের এবং সুপ্রিম কোর্টের রায়ে ফাইনালি 26,000 শিক্ষক এবং অশিক্ষক কর্মচারীর চাকরি স্রেফ চলে গিয়েছে। কসবা ল কলেজের ঘটনা আপনারা জেনেছেন। এখন অবধি আমাদের জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্ট বেরোয়নি। কৃতি ছেলেমেয়েরা বসে আছেন, কবে ভর্তি হতে পারবেন তার কোনো ঠিকানা নেই। সামগ্রিকভাবে কয়েক কোটি শ্রমিক, যার সঠিক পরিসংখ্যান রাজ্য সরকারের কাছেও নেই, আমাদের রাজ্য থেকে পরিযায়ী হয়ে বাইরে। অর্থনৈতিক চালচিত্রের অবস্থা কি সেটা আমরা নিজেদের দৈনন্দিন অভিজ্ঞতায় বুঝতে পারছি। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে দীর্ঘ ভাষণ 21শে জুলাইয়ের মঞ্চ থেকে দিয়েছেন, সেই বক্তৃতাতে কোথাও কিন্তু একটা প্রতিফলন আমরা দেখিনি যে এই বিষয়গুলোর, অর্থাৎ রাজ্যের যেই জ্বলন্ত সমস্যাগুলো রয়েছে সেগুলোর কোনো প্রতিফলন এখানে নেই। প্রতিফলন কিসের রয়েছে? যেটা আমরা দেখতে পাচ্ছি যে একমাত্র সমস্যা হচ্ছে বাঙালিদের উপর দেশ জুড়ে নির্যাতন। বাঙালিদের উপর দেশ জুড়ে নির্যাতন নিশ্চয়ই একটা জ্বলন্ত সমস্যা, এবং তার সঙ্গে যে সাম্প্রদায়িক মাত্রা যোগ করে দেওয়া হয়েছে সেটা ভীষণভাবে চিন্তার ব্যাপার। এ ব্যাপারে কোনো সন্দেহ আমাদের নেই। যে কোনো সুস্থ মস্তিষ্কের আমাদের প্রদেশের বাসিন্দা হলে তার এ ব্যাপারে সন্দেহ থাকবে না, সেটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু আজকের এই যে 21শে জুলাইয়ের ভাষণ, তাতে মমতা বন্দ্যোপাধ্যায় কেবলমাত্র বাঙালি অস্মিতার জন্য ঝাঁপিয়ে পড়লেন। এটা কেন আমি বলছি যে নির্বাচনী বৈতরণী পার হওয়া লাইফ জ্যাকেট, এই প্রশ্নটা আপনি করতে পারেন। এখন দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় যদি সত্যি বাঙালি অস্মিতা নিয়ে ব্যস্ত থাকতেন, তাহলে যখন তার বিভিন্ন মন্ত্রী এবং দলীয় নেতাদের কার্যকলাপের ধাক্কায় গোটা ভারতবর্ষ জুড়ে বাংলার মান মর্যাদা ক্রমশ নিম্নগ্রাফী হচ্ছিল, তখন তিনি প্রতিকারের চেষ্টা করতেন, করেননি। আপনি যদি বাঙালিদের কথা উনি আজকে বলছেন, বামফ্রন্টের যে 34 বছর, তার দীর্ঘ সময় ধরে যদি দেখবেন প্রশাসনের শীর্ষস্থানে অধিকাংশ জায়গায় বাঙালিরা ছিল। পুলিশ কমিশনার বলুন, ডিজি বলুন, চিফ সেক্রেটারি বলুন, হয় তরুণ দত্ত থেকেছেন, নাহলে অশোক মোহন চক্রবর্তী থেকেছেন, না হলে পারে অন্য কোনো বাঙালি থেকেছেন। আমার যতদূর মনে পড়ছে একমাত্র কৃষ্ণমূর্তি ছাড়া অন্য কোনো অবাঙালিকে আমি প্রশাসনের এই শীর্ষ পদে দেখিনি। পুলিশ কমিশনারের ক্ষেত্রে একমাত্র দীনেশ বাজপেয়ী আমি যতদূর মনে করতে পারছি অবাঙালি নাম। বাকি সমস্ত যে কমিশনার হয়েছেন, সেটা বীরেন শাহ হন, বিকাশ কলি বসু হন, তুষার তালুকদার হন, গৌতম মোহন চক্রবর্তী হন, প্রত্যেকেই বাঙালি ছিলেন। আর আপনি আজকের বাংলা যদি দিকে তাকান, তাহলে দেখবেন যে এখানে মুখ্য সচিব তিনি বাঙালি নন। আপনি ডিজিকে যদি দেখতে যান, তিনি বাঙালি নন।
হ্যাঁ, ওই ইলেকশন কমিশনার একজন বাঙালিকে ডিজি করেছিলেন, সঞ্জয় মুখার্জি, অত্যন্ত কৃতি এবং নিরপেক্ষ অফিসার। আমার মনে আছে যে সঞ্জয় মুখার্জি যখন প্রথম পোস্টিং পেয়েছিলেন ব্যারাকপুরের এসডিপিও হিসেবে, প্রথম পোস্টিং বাচ্চা আইপিএস হিসেবে, তখন তিনি এমন কড়া হাতে প্রশাসন সামনে ছিলেন যে বীজপুরের সিপিআইএম বিধায়ক জগদীশ দাস তিনি ডেপুটেশন নিয়ে মিছিল নিয়ে গিয়েছিলেন থানাতে, এবং সঞ্জয় মুখার্জি নিজে দাঁড়িয়ে থেকে সেই মিছিল লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেন। সঞ্জয় মুখার্জির বক্তব্য ছিল যে শাসক দলের বিধায়ক সমাজ বিরোধীদের প্রশ্রয় দিচ্ছেন। সে সময় সঞ্জয় মুখার্জিকে সরানোর জন্য সরাসরি জ্যোতি বসুর কাছে আবেদন করেছিলেন সিপিআইএমের জেলা নেতৃত্বের অনেকে, কিন্তু জ্যোতিবাবু তাকে পাত্তা দেননি। সঞ্জয় মুখার্জি এসডিপিও ব্যারাকপুর হিসেবে তার কার্যকাল সম্পূর্ণ করেছিলেন। তো নির্বাচন কমিশন এরকম একজন লোককে ডিজি করেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় জিতে এসে তাকে সরিয়ে দিয়ে আবার রাজীব কুমারকে ডিজি করলেন। আমার বক্তব্য হচ্ছে যে একজনও যোগ্য বাঙালি নেই। অত্রি ভট্টাচার্য সিনিয়র আইএএস অফিসার, তিনি মুখ্য সচিব হওয়ার ডাক পেলেন না। আজকে যখন বিড়াল জলে পড়েছে তখন আচমকা বাংলা এবং বাঙালির কথা মনে পড়ে গেছে। বাংলা এবং বাঙালির কথা তখন মনে পড়া উচিত ছিল যখন একটা গোটা প্রজন্মের ভবিষ্যৎ নষ্ট হতে চলেছিল। তখন বাংলা এবং বাঙালির কথা কিন্তু মনে পড়েনি। যখন লক্ষ লক্ষ ছেলেমেয়ের দাবি দাওয়া নিয়ে টেটের পরীক্ষার্থীরা গাছতলায় বসেছিল, তখন বাংলা এবং বাঙালির কথা মনে পড়েনি। আমাদের রাজ্য সরকারের লক্ষ লক্ষ টাকা ব্যয় হয়েছে কপিল সিব্বালদের মতো সুপ্রিম কোর্টের লয়ারের পিছনে মামলা লড়তে গিয়ে। আজকে বাংলা এবং বাঙালির কথা মনে পড়ছে, তার কারণ মানুষ একটার পর একটা দুর্নীতির ইস্যুতে, স্বজন পোষণের ইস্যুতে, লুটের ইস্যুতে এবং সর্বোপরি পাড়ায় পাড়ায় তোলাবাজি এবং দাদাগিরির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর চেষ্টা করতে শুরু করেছে। 14ই আগস্টে রিক্লেম দ্য নাইট কেবলমাত্র অভয়ার ইস্যুর প্রেক্ষিতে ছিল না। এটা হতে পারে যে অভয়ার ইস্যুকে কেন্দ্র করে সেই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছিল, কিন্তু যে হাজার হাজার নরনারী সেদিনকার রাত্রে কলকাতা এবং রাজ্যের জেলা শহরের রাস্তায় রাস্তায় নেমে এসেছিল, তার পিছনে পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ ছিল, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। এটা বোঝবার জন্য কোনো সমাজতাত্ত্বিক হওয়ার দরকার পড়ে না। ঠিক যেমন আজকে এটা বোঝবার দরকার পড়ে না যে কেন মমতা বন্দ্যোপাধ্যায় আজকে 21-এর মঞ্চ থেকে তিনি বাংলা এবং বাঙালির জাতিসত্তার প্রশ্নকে আঁকড়ে ধরতে চাইছেন। আমাদের মনে রাখতে হবে যে অনুপ্রবেশের প্রশ্নকে সামনে রেখে, যে অনুপ্রবেশের কুমিরছানা দেখিয়ে আজকে গোটা ভারতবর্ষ জুড়ে বাংলা এবং বাঙালির বিরুদ্ধে একটা চক্রান্ত তৈরি করা হয়েছে, সেই অনুপ্রবেশের ইস্যু এবং অনুপ্রবেশের ভোটে সিপিএম টিকে যাচ্ছে, অনুপ্রবেশকারীদের ভোটে বামফ্রন্ট টিকে যাচ্ছে, অনুপ্রবেশকারীদের ভোটে সিপিআইএম বারবার জিতছে, এই অভিযোগ 80-র দশকের মাঝামাঝি থেকে শুরু করে টানা নতুন সহস্রাব্দের প্রথম দশক অবধি মমতা বন্দ্যোপাধ্যায় করে এসছেন। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন যে অনুপ্রবেশ যদি হয়ে থাকে তাহলে বিএসএফ আটকায়নি কেন? তাহলে পরে মমতা বন্দ্যোপাধ্যায় সেদিনকে এই প্রশ্নটা তখনকার বিএসএফকে করেননি কেন? কারণ তখন মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস, কেন্দ্রে ক্ষমতায় কংগ্রেস, অথবা কখনো বিজেপি। সিপিএম তো কখনো কেন্দ্রে যায়নি, বিএসএফের মালিক হয়নি। সুতরাং সেদিনকে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রশ্নটা করেননি যে বিএসএফ কেন অনুপ্রবেশ ঠেকাচ্ছে না। তার একটাই ফাটা রেকর্ড দশকের পর দশক জুড়ে বেজেছে যে লক্ষ লক্ষ কোটি কোটি অনুপ্রবেশকারী ঢুকিয়ে এই বাংলায় বামফ্রন্ট তথা সিপিআইএম বছরের পর বছর ক্ষমতায় থেকে গেছে। এই যে বিষাক্ত প্রচার তিনি বিল্ড আপ করেছেন, আজকে বাঙালিদের বিরুদ্ধে, বাঙালি জাতির বিরুদ্ধে গোটা দেশ জুড়ে যে বিষের বাষ্প ছড়ানো হয়েছে, তার উৎসমুখ ছিল কিন্তু সেদিন সংঘ পরিবার এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রচারের কর্মকাণ্ড। অর্থাৎ এখন বলার পালা এটাই, তুমি মহারাজ সাধু হলে আজ,
আমি আজ চোর বটে। আজকে 21-এর মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা এবং বাঙালির জন্য প্রাণ দুঃখে কেঁদে উঠছে। ইতিহাসের এর থেকে বড় ট্র্যাজেডি সম্ভবত আর কিছু নেই। আর যদি এটা সত্যি উনি সিরিয়াস হতেন, প্রতিটি রাজ্যে রাজ্যে কেন আমাদের রাজ্যের প্রতিনিধি হিসেবে স্পেশাল প্রসিকিউটর কাউন্সিল ডিপ্লয় করা হচ্ছে না? আমাদের সাংবিধানিক অধিকার আছে। যেখানে যেখানে বাঙালি পরিযায়ী শ্রমিকদের তুলে নিয়ে যাবে, হিন্দু মুসলিম নির্বিশেষে, সেখানে সেখানে হেভিয়াস কর্পাস ফাইল করতে হবে। একটা জায়গাতেও কাস্টডি মেমো ইস্যু করা হচ্ছে না। খেতে বসেছে, ঘুমোচ্ছে, মাঝরাতে দিনে দুপুরে তুলে নিয়ে চলে যাচ্ছে। প্রতিটা জায়গাতে হেভিয়াস কর্পাস কেন ফাইল করা হচ্ছে না? আপনি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করতে পারেন সুপ্রিম কোর্ট পর্যন্ত চাকরি চোরদের বাঁচানোর জন্য, এক্ষেত্রে হচ্ছে না কী কারণে? শুধু মিছিল করে আইনি লড়াই আটকানো যাবে না। কেন বিএসএফের যে সমস্ত অফিসাররা অত্যাচার করেছে তাদের বিরুদ্ধে মামলা রুজু করার পারমিশন চাওয়া হচ্ছে না? এক একটা বিবরণ আসছে ভয়ঙ্কর অত্যাচারের বিবরণ। সেটা না করে কেবলমাত্র মঞ্চ থেকে বাংলা এবং বাঙালির জন্য যদি কেউ কুমিরের কান্না কাঁদেন, তাহলে বুঝতে হবে সেখানে তার ভেস্টেড ইন্টারেস্ট জড়িয়ে আছে। TheNewsCounter.s এখন এই পর্যন্ত। দেখা হবে পরবর্তী এপিসোডে। সকলে ভালো থাকবেন।